গাজায় যুদ্ধবিরতির মধ্যে আবারও হামাসকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন মধ্যপ্রাচ্যের কিছু দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে। এরই মধ্যে ইসরায়েল সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন যতটা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও ভালো যাচ্ছে। এদিকে ইসরায়েলি পার্লামেন্টের অধিবেশনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, একদিনেই গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। নেসেটের এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গর্ব করে জানান, রবিবার গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে তার সেনাবাহিনী। গাজা সরকারি জনসংযোগ কার্যালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি ১০ অক্টোবর কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এরই মধ্যে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটি জানিয়েছে মাত্র ২টো সীমান্ত দিয়ে ত্রাণ প্রবেশ করতে পারছে। এতে উপত্যকাটিতে প্রতিদিনের প্রয়োজনীয় ২,০০০ টনের চেয়ে অনেক কম ত্রাণ পৌঁছাচ্ছে সেখানে। এছাড়া দুর্ভিক্ষ কবলিত উত্তর গাজায় ত্রাণ পাঠানো যাচ্ছে না বলেও জানিয়েছে সংস্থাটি। একই দিন হামাস জানিয়েছে, গাজায় থাকা জিম্মিদের মরদেহ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তারা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু কিছু মরদেহ ভূগর্ভস্থ টানেলে আর কিছু মরদেহ বহুতল ভবনে থাকায় এগুলো উদ্ধারে আধুনিক যন্ত্র দরকার বলে জানিয়েছে হামাস। এদিকে ইসরায়েল সফরে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন যতটা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়ে ভালো যাচ্ছে এবং এই বিরতি বহাল থাকতে পারে। এ সময় তিনি হামাস সহযোগিতা না করলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলেও হুমকি দেন। গাজায় যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে ইসরায়েল খুবই সহযোগিতামূলক মনোভাব দেখিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা গাজা পুনর্গঠন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একসাথে কাজ করছে এবং এটি নিশ্চিত করার চেষ্টা করছে যে গাজায় একটি নিজস্ব নিরাপত্তা বাহিনী থাকবে, যেখানে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা থাকবে না। একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামাসকে আবারও হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। এ সময় হামাস চুক্তি ভঙ্গ করলে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকিও দেন ট্রাম্প। সৃষ্টি ঘটক, একাত্তর। ইউক্রেন যুদ্ধ বন্ধে হাঙ্গেরিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য বৈঠকটি স্থগিত ঘোষণা করেছে হোয়াইট হাউস। কেন শীর্ষ বৈঠক হঠাৎ স্থগিত করা হলো তার কোনো কারণ জানায়নি হোয়াইট হাউস। তবে এ বিষয়ে ট্রাম্প জানিয়েছে, অযথা বৈঠক করে সময় নষ্ট করতে চান না তিনি। এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে তিনি ও পুতিন আগামী ২ সপ্তাহের মধ্যে বুদাপেস্টে সাক্ষাৎ করবেন। এরপর গত সোমবার ট্রাম্প ইউক্রেনের বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধবিরতি বজায় রাখার পক্ষে মত দেন। তিনি বলেছিলেন, যেমনভাবে রেখাটি এখন রয়েছে সেভাবেই থাকুক। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল ঘিরেই এই মন্তব্য করেন তিনি। কিন্তু রাশিয়া এই ধারণা প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লাভরভ মঙ্গলবার বলেন, মস্কো শুধু দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তিতে আগ্রহী। বর্তমান ফ্রন্টলাইন বজায় রাখার অর্থ হবে কেবল অস্থায়ী যুদ্ধবিরতি। আমি অযথা একটা বৈঠক করতে চাই না, আমি সময় নষ্ট করতে চাই না। তাই আমি দেখব কি হয়। আমরা এখন পর্যন্ত ভালো কিছু চুক্তি করেছি, এই সব দুর্দান্ত চুক্তি, এগুলো সবই শান্তি চুক্তি, টেকসই চুক্তি। কিন্তু এই ক্ষেত্রে আমি বলেছিলাম, ফ্রন্টলাইন বরাবর যে অবস্থা রয়েছে সেখানেই থেমে যেতে। রাশিয়া ও ইউক্রেন দুটি দেশই একে অপরের প্রতি আক্রমণ চালাচ্ছে। দেশ দুটি প্রতি সপ্তাহে ৫ থেকে ৭ হাজার সেনা হারাচ্ছে। দেখা যাক কি হয়। আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাবকে কেন্দ্র করে চলছে নতুন কূটনৈতিক আলোচনার প্রস্তুতি। যুদ্ধবিরতির আলোচনা চললেও ইউক্রেনীয়দের মধ্যে সন্দেহ থেকেই যাচ্ছে, রাশিয়া কি সত্যি যুদ্ধ থামাবে নাকি বিরতি নিয়ে আরও বড় আক্রমণের প্রস্তুতি নেবে। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন চৈতি সরওয়ার। রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে নানা আলোচনা ও উদ্যোগের মধ্যেও থেমে নেই দুই দেশের সামরিক উত্তেজনা।
এই অবস্থায় ইউক্রেন জুড়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে রাশিয়ার যুদ্ধবিরতিতে সম্মত হলেও থামাবে না অস্ত্রের মহড়া। Ніхто не може очікувати від Росії. রাশিয়ার কাছ থেকে কেউই ভালো কিছু আশা করতে পারে না, যেমন যুদ্ধবিরতি। আমি মনে করি না তারা কোনো যুদ্ধবিরতি মানবে। ইউরোপের এখন প্রস্তুত হওয়া উচিত এবং ইউক্রেনকে আরো সাহায্য করা উচিত। Для того, щоб переформувати від অতীতেও রাশিয়া একাধিকবার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে, তাই এই আহ্বানকে বিশ্বাস করতে পারছেন না ইউক্রেনের বাসিন্দারা। তাদের মতে এই যুদ্ধ পুতিনের ক্ষমতা টিকিয়ে রাখার মাধ্যম ছাড়া কিছুই নয়। আমি একদমই বিশ্বাস করি না যুদ্ধবিরতি হতে পারে, কারণ বহু প্রমাণ আছে যে পুতিন কোনো যুদ্ধবিরতি চান না। এই যুদ্ধ তার ক্ষমতা টিকিয়ে রাখার একমাত্র উপায়। আমরা একসময় রাশিয়ার সঙ্গে চুক্তি করেছিলাম, আর তার ফল কি হলো? ওরাই চুক্তি ভেঙে আমাদের ওপর হামলা চালিয়েছে, যদিও নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিয়েছিল। রাশিয়া যা খুশি তাই করতে চায়, আমাদের ভূখণ্ড দখল করতে চায়, তাই ওদের যুদ্ধবিরতিতে কোনো আগ্রহ নেই। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থন জানান ইউরোপের শীর্ষ নেতারা। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতিতে জানিয়েছে বর্তমান পরিস্থিতি মেনে নিয়েই লড়াই থামিয়ে আলোচনার পথ খোলা উচিত। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির সাফল্য কেবল রাজনৈতিক আলোচনার উপর নয়, বরং নির্ভর করছে রাশিয়ার সদিচ্ছা এবং আন্তর্জাতিক চাপ কতটা কার্যকর হয় তার উপর। চৈতি সরোয়ার, ৭১। যুক্তরাষ্ট্রে সরকারের শাটডাউন শেষ না হওয়া পর্যন্ত ডেমোক্র্যাট নেতাদের সাথে দেখা করবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরকারের অচলাবস্থার জন্য আবারও ডেমোক্র্যাটদের দায়ী করেছেন। তিনি বলেন তার প্রশাসন যুক্তরাষ্ট্রের জন্য ভালো চুক্তি করার পরও তারা ডেমোক্র্যাটরা দেশে অচলাবস্থা তৈরি করে রেখেছে। সরকারকে অবশ্যই সচল থাকতে হবে। এটা ঠিক হতে তাদের কত সময় লাগবে এই বিষয়ে ডেমোক্রেটরা আলোচনা করছে না, কারণ তারা হেরে গেছে। আমরা ভালো আর সুন্দর কিছু চুক্তি করেছি, এটা তাদের ভালো লাগছে না। ডেমোক্রেটরা এমন কিছু চাইছে যেটা আমাদের দেশের জন্য খুবই খারাপ। আমরা চাই না যে সারা বিশ্ব থেকে, কারাগার থেকে মানুষ এসে আমাদের দেশে ভিড় জমাক আর তাদের স্বাস্থ্যসেবার খরচ যুক্তরাষ্ট্র বহন করুক। আমাদের অর্থ অপচয় এটা চাই না। আমি ডেমোক্রেটদের সাথে আলোচনা করতে চাই, তার আগে সরকারকে সচল করতে হবে। যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের মধ্যেও জনপ্রিয়তা বেড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সংবাদ মাধ্যম রয়টার্স পরিচালিত ৬ দিনের একটি জরিপে দেখা যায় ট্রাম্পের প্রতি সমর্থন হার ৪২%, যা মাসের শুরুর তুলনায় ২% বেশি। জরিপে বলা হয়েছে এপ্রিল থেকে ট্রাম্পের অনুমোদন হার ৪০ থেকে ৪৪% মধ্যে ওঠানামা করছে। জরিপ অনুযায়ী ৫০% অংশগ্রহণকারী মনে করেন রিপাবলিকান নেতৃত্বই অচলাবস্থার জন্য বেশি দায়ী, আর ৪৩% মনে করেন ডেমোক্রেটরা দায়ী। এই অচলাবস্থা অক্টোবরের ১ তারিখে শুরু হয় এবং এখন পর্যন্ত ২১ দিনে গড়িয়েছে, যা মার্কিন ইতিহাসে তৃতীয় দীর্ঘতম শাটডাউন। এতে কয়েক লাখ সরকারি কর্মচারী কাজ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন, বিমান চলাচলে বিলম্ব ঘটছে এবং অর্থনীতিতেও সামান্য প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বিক্ষোভ করেছে বহু মানুষ। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানে অভিবাসীদের আটকের প্রতিবাদে জড়ো হন বিক্ষোভকারীরা। ২৬ ফেডারেল প্লাজার বাইরে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীরা লোয়ার ম্যানহাটনে আইসিই অভিযানের সময় আটক অভিবাসীদের মুক্তির দাবি জানায়। সেই সাথে এ ধরনের অভিযানকে অমানবিক বলেও মন্তব্য করেন তারা, আর অবৈধ অভিবাসীদের ঠেকাতে সেনা মোতায়েন করার সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন কট্টর রক্ষণশীল রাজনীতিক সানায়ে তাকাইচি। মঙ্গলবার সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে তাকাইচির নিয়োগ অনুমোদন দেন। এলডিপির কট্টরপন্থী শাখার সদস্য ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল ব্যক্তিত্ব জাপানের আয়রন লেডি হিসেবে পরিচিত। মঙ্গলবার জাপানের পার্লামেন্ট দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচিকে নির্বাচিত করে। জুলাই মাসে নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির শোচনীয় পরাজয়ের পর থেকে ৩ মাসের রাজনৈতিক শূন্যতা এবং বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচিত হলেন তিনি। তাকাইচির নতুন মন্ত্রিসভায় মাত্র ২ জন নারী রয়েছেন। সাবেক আরেক মন্ত্রিসভার সদস্য সাতসুকি কাচায়ামা হয়েছেন জাপানের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী, আর কিমি ওনোদো নিয়োগ পেয়েছেন অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী হিসেবে। এছাড়া উদীয়মান রাজনীতিক শিনজিরো কোইজুমি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, আর অভিজ্ঞ আইন প্রণেতা
তোশিমিৎসু মোতেগি হয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। জাপানের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করলেন সানায়ে তাকাইচি। সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন তাকে। জাপানের আয়রন লেডি হিসেবে খ্যাত কে এই সানায়ে তাকাইচি? দর্শক বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। জাপানের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ প্রতীক্ষার পর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান সানায়ে তাকাইচি। যুক্তরাজ্যের আয়রন লেডি খ্যাত প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার সানায়ে তাকাইচির রাজনৈতিক জীবনের আদর্শ। তিনিও আয়রন লেডি হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। দীর্ঘ লড়াই শেষে এবার তার সেই স্বপ্ন পূরণ হলো। 1961 সালে নারা প্রিফেকচারে জন্ম নেয়া সানায়ের পরিবারের কেউ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তিনি কোবে বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন পড়ার পর যুক্তরাষ্ট্র কংগ্রেসে ফেলোশিপ করেন। তার রাজনৈতিক আগ্রহ জন্ম নেয় মার্কিন জাপান বাণিজ্য সংঘাতের সময়। তখন তিনি মার্কিন কংগ্রেসওম্যান প্যাট্রিসিয়া স্ক্রোডারের অফিসে কাজ করতেন। সে সময় জাপানের প্রতি পশ্চিমাদের ভুল ধারণা এবং দেশটির স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করেন তিনি। 1992 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান সানায়ে, কিন্তু পরের বছর ভোটে জিতে 1996 সালে এলডিপিতে যোগ দেন। 2021 ও 2024 সালে এলডিপির নেতৃত্ব বাছাইয়ের নির্বাচনে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেও এবার তার তৃতীয় প্রচেষ্টা সফল হয়েছে। এলডিপির 70তম বার্ষিকীতে নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তাকাইচি একসময় একটি হেভি মেটাল ব্যান্ডের ড্রামার ছিলেন এবং টিভি হোস্ট হিসেবেও কাজ করেছেন। তবে তিনি রক্ষণশীল মতাদর্শের অধিকারী। তিনি বিবাহিত নারীদের পূর্ব নাম রাখার বিরোধী এবং সমলিঙ্গ বিবাহের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি নারীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা, শিশু সংক্রান্ত খরচে কর ছাড় এবং কর্মক্ষেত্রে বাচ্চাদের যত্ন সহায়তা প্রদানের জন্য কর সুবিধার মতো প্রস্তাব এনেছেন। শারমিন স্বপ্না, 71। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।